সবার প্রথমে নিজের পরিচয়টা দিয়ে নিই। আমি সায়ন্তন। আর আমি অতিথি। আজকের এই বিশেষ আলোচনা পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত। হুম একটা 11 বছরের শিশুর কথা ভাবলে আমাদের চোখে ঠিক কী ভেসে ওঠে? হয়তো রৌদ্রোজ্জ্বল কোনো বিকেলে মাঠে বন্ধুদের সাথে খেলা করা বা স্কুলের হোমওয়ার্ক নিয়ে বায়না করা, তাই না? একদমই। বা ধরো খুব জোর কোনো খেলনা নিয়ে জেদ করা। হ্যাঁ, আমরা তো এটাই ধরে নিই যে শৈশব মানেই হলো একটা সম্পূর্ণ নিখাদ, পবিত্র আর নিষ্পাপ অধ্যায়। কিন্তু আজকে আমাদের সামনে যে নথিপত্র আর গবেষণার স্তূপ রয়েছে সেটা এই চেনা হিসেব নিকাশকে পুরোপুরি চুরমার করে দেয়। আমাদের আগের একটা বিশ্লেষণে আমরা অমরজিৎ সাদাকে নিয়ে কথা বলেছিলাম, সেই 8 বছরের শিশু যাকে পৃথিবীর অন্যতম কনিষ্ঠ সিরিয়াল কিলার হিসেবে ধরা হয়। হ্যাঁ, বিষয়টা নিয়ে বেশ নাড়াচাড়া হয়েছিল তখন। তো আজকে যে ঘটনাটি আমরা বিশ্লেষণ করতে চলেছি সেটি অমরজিতের ঘটনার প্রায় 40 বছর আগের। এবং এবারের অপরাধীও কিন্তু খুব ছোট, একটি 11 বছরের মেয়ে। আসলেই তাই। আর এই ঘটনাটি আমাদের বাধ্য করে ভাবতে যে মানুষের মনের অন্ধকার ঠিক কত অল্প বয়সে জন্ম নিতে পারে। সত্যি ভাবতে পারছো, 11 বছরের একটা বাচ্চা। হ্যাঁ, খুবই মর্মান্তিক। আজকের এই আলোচনার জন্য আমাদের সামনে মূল সূত্র হিসেবে রয়েছে সাংবাদিক গেট্টা সেরেনির 1998 সালের অত্যন্ত আলোচিত বই ক্রাইজ আনহার্ড। আচ্ছা, তার সাথে আছে তৎকালীন নিউক্যাসল কোর্টের বেশ কিছু আইনি দলিল এবং চাইল্ড সাইকোলজি বা শিশু মনস্তত্ত্বের উপর করা বেশ কিছু ক্লিনিক্যাল স্টাডি। তো আমাদের আজকের এই গভীর বিশ্লেষণের লক্ষ্য শুধু এটা জানা নয় যে 1968 সালে ইংল্যান্ডের নিউক্যাসল শহরে মেরি ফ্লোরা বেল নামের একটি 11 বছরের মেয়ে ঠিক কী করেছিল। ঠিক, বরং আমাদের লক্ষ্য হলো সেই মনস্তাত্ত্বিক এবং আইনি মেকানিজমগুলোর একদম গভীরে যাওয়া। মানে কিভাবে একটা শিশু খুনি হয়ে ওঠে, তার মস্তিষ্ক কিভাবে কাজ করে, আর সবচেয়ে বড় কথা, সমাজ কিভাবে চোখের সামনে ঘটে চলা একটা বিপর্যয়কে দিনের পর দিন উপেক্ষা করতে পারে সেটাই আমরা দেখব। এই সূত্রগুলো ঘাঁটতে গিয়ে একটা বিষয় আমার কাছে খুব স্পষ্ট হয়ে উঠেছে। পুলিশের নথিতে যখন দেখা যায় যে একটা 11 বছরের শিশু একের পর এক খুন করছে, তখন সবচেয়ে প্রথম প্রশ্ন এটা হওয়া উচিত নয় যে সে কিভাবে খুন করল। একদমই তাই। বরং প্রশ্নটা হওয়া উচিত, সহিংসতায় যে পৃথিবীতে টিকে থাকার একমাত্র ভাষা, সেটা তাকে কে শেখালো। খুব দামি কথা। আর এই শিক্ষকের খোঁজ করতে গেলে আমাদের সোজা ফিরে যেতে হবে মেরির মা বেটি বেলের কাছে। আমি যতদূর বুঝতে পেরেছি, এই গল্পের আসল অন্ধকারটা শুরু হচ্ছে মেরির জন্মের সময় থেকেই। মনস্তত্ত্বের দিক থেকে দেখলে একটা শিশুর পৃথিবী সম্পর্কে প্রথম যে ধারণা তৈরি হয় সেটা আসে তার মায়ের কাছ থেকে। মা হলেন একটা বায়োলজিক্যাল সেফটি নেট বা জন্মগত নিরাপদ আশ্রয়। কিন্তু বেটি বেল যখন মেরির জন্ম দেন তখন তার নিজের বয়স ছিল মাত্র 17 বছর এবং তিনি পেশায় ছিলেন একজন যৌনকর্মী। কিন্তু সমস্যাটা তো শুধু তার পেশা নিয়ে ছিল না, তাই না? মাত্র 4-5 বছরের একটি ছোট্ট শিশু, তখন তার মা তাকে রীতিমতো টাকার বিনিময়ে বিকৃত যৌনাচারের ক্লায়েন্টদের কাছে বিক্রি করে দিতেন। বাপরে, আমার গা শিউরে উঠছে। এটা পড়াটা আমার জন্য রীতিমতো যন্ত্রণাদায়ক ছিল। আমি বুঝতে পারছি, বিষয়টা সত্যি ভয়ঙ্কর। মানে আমরা তো জানি যে শিশুরা স্পঞ্জের মতো চারপাশের পরিবেশ থেকে সবকিছু শুষে নেয়। হ্যাঁ, সেটাই স্বাভাবিক। যে বয়সে একটা বাচ্চার শেখার কথা আদর কাকে বলে, ভালোবাসা কাকে বলে, সেই বয়সে সে শিখছে যে তার নিজের শরীরটা আসলে একটা পণ্য। তাকে যে বিক্রি করা যায়, ব্যবহার করা যায়, এটাই সে শিখছিল। আর তার উপর সেই ভয়াবহ তথ্যটা, বেটি বেল নাকি মেরিকে ঘুমের ওষুধ খাইয়ে মেরে ফেলার চেষ্টাও করেছিলেন। হ্যাঁ, শুধু ঘুমের ওষুধ নয়, ক্রাইজ আনহার্ড বইটিতে স্পষ্ট উল্লেখ আছে যে বেটি একাধিকবার মেরিকে হত্যার চেষ্টা করেছিলেন। ভাবতে পারছো, নিজের মেয়েকে? একবার তো তিনি মেরিকে দোতলার জানলা থেকেও নিচে ফেলে দিয়েছিলেন। আচ্ছা, এখন এই পুরো বিষয়টাকে যদি আমরা নিউরোবায়োলজির দৃষ্টিকোণ থেকে দেখি, তাহলে ব্যাপারটা আরও ভয়াবহ হয়ে দাঁড়ায়। ঠিক বলেছ। একটা শিশুর মস্তিষ্ক যখন ক্রমাগত চরম ভীতি এবং ট্রমার মধ্যে দিয়ে যায়, তখন তার মস্তিষ্কের আমেগডালা, যে অংশটা আমাদের ইমোশন বা আবেগ নিয়ন্ত্রণ করে, সেটা স্বাভাবিকভাবে বিকশিত হতেই পারে না। তার মানে তার ব্রেনের হার্ডওয়্যারটাই ছোটবেলা থেকে ভুলভাবে প্রোগ্রাম করা হচ্ছিল। একদম, বৈজ্ঞানিক ব্যাখ্যাটা তাই। যখন একজন জন্মদাত্রী মা নিজেই সবচেয়ে বড় আতঙ্কের কারণ হয়ে দাঁড়ায়, তখন সেই শিশুটির কাছে নিরাপত্তা বলে কোনো শব্দের অস্তিত্বই থাকে না। সে ধরে নেয় যে পৃথিবীটা হলো শিকার আর শিকারীর একটা ময়দান। মেরি এটা খুব ছোটবেলাতেই শিখে গিয়েছিল যে মানুষের জীবনের বা শরীরের কোনো নিজস্ব মূল্য নেই। সেটাকে চাইলেই ভাঙা যায়, নষ্ট করা যায় বা ছুঁড়ে ফেলা যায়।
এখান থেকে আমার মনে একটা খুব জোরালো প্রশ্ন তৈরি হচ্ছে। একটা শিশু যাকে তার নিজের মা একটা জড় পদার্থের মতো অন্যের কাছে বিক্রি করে দেয়, চরম পাশবিকতার মুখে ঠেলে দেয়। তার কি আসলে ভালো আর মন্দের মধ্যে পার্থক্য বোঝার ক্ষমতা তৈরি হতে পারে? আমরা যখন তাকে অপরাধী বলছি, তখন কি আমরা ভুলে যাচ্ছি না যে সে নিজেই এই পুরো গল্পের প্রথম এবং প্রধান শিকার? এই দ্বিমুখী সত্তাটাই এই কেসটার সবচেয়ে জটিল মনস্তাত্ত্বিক ধাঁধা। চাইল্ড সাইকোলজিতে একটা থিওরি আছে না, ট্রমা বা মানসিক আঘাত কখনো জাদুর মতো উধাও হয়ে যায় না? হ্যাঁ, একদম। যদি সেটাকে সঠিক উপায়ে সারিয়ে তোলা না হয়, তবে সেটা অন্য কোনো ভয়ঙ্কর রূপ নিয়ে বাইরের পৃথিবীতে প্রতিফলিত হয়। মেরির ভেতরে যে সীমাহীন রাগ, অবহেলা আর অন্ধকার জমা হচ্ছিল, সেটা একটা সময় তার নিজস্ব গণ্ডি পেরিয়ে বাইরের জগতে বেরিয়ে আসতে শুরু করেছিল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, সমাজের প্রাপ্তবয়স্ক মানুষরা সেই বিপদের সংকেতগুলো বুঝতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছিল। আমি এই সূত্রগুলো পড়ার সময় সবচেয়ে বেশি হতাশ হয়েছি প্রাপ্তবয়স্কদের এই চরম অন্ধত্বের জায়গাটা দেখে। 1968 সালের মে মাসের শুরুর দিকে সেই ছাদের ঘটনাটার কথাই ধরা যাক। হ্যাঁ, ওই ঘটনাটা। মেরি আর তার 13 বছরের প্রতিবেশী এক বন্ধু নর্মা বেল, তারা একটা পুরনো বাড়ির ছাদে খেলছিল। সেখানে আরও একটি ছোট ছেলেও ছিল। হঠাৎ সেই ছেলেটি ছাদ থেকে নিচে পড়ে যায় এবং মাথায় গুরুতর আঘাত পায়। প্রাথমিকভাবে সবাই ভেবেছিল এটা একটা দুর্ঘটনা। কিন্তু সেটা দুর্ঘটনা ছিল না। পরে সেই ছেলেটি এবং আরও কয়েকজন বাচ্চার পরিবার পুলিশের কাছে গিয়ে অভিযোগ করেছিল যে মেরি আর নর্মা মিলে বাচ্চাদের গলা টিপে ধরেছিল, তাই না? হ্যাঁ, কিন্তু পুলিশ এই অভিযোগকে একেবারেই গুরুত্ব দেয়নি। এখানেই তো সমাজের সেই কগনিটিভ ডিসঅনেন্স বা মানসিক বৈপরীত্যের ব্যাপারটা চলে আসে। মানে বড়রা কিছুতেই মানতে চায় না যে একটা 11 বা 13 বছরের বাচ্চা মেয়ে কারোর গলা টিপে তাকে মেরে ফেলতে পারে। পুলিশ হয়তো ভেবেছিল বাচ্চারা নিজেদের মধ্যে খেলছে বা মারামারি করছে। কিন্তু এই অবহেলার কারণেই তো পরবর্তী ভয়াবহ ঘটনাটি ঘটার সুযোগ পেয়ে গেল। ঠিক এই অন্ধত্বের সুযোগটাই মেরি নিয়েছিল। ছাদের ঘটনার মাত্র কয়েকদিন পর, 25শে মে। দিনটা ছিল মেরির 11তম জন্মদিনের ঠিক আগের দিন। 4 বছরের একটি ছোট্ট ছেলে মার্টিন ব্রাউনের মৃতদেহ পাওয়া যায় একটি পরিত্যক্ত বাড়ির ভেতর। আর পুলিশ তো প্রথম দিকে বুঝতেই পারেনি যে এটা একটা খুন, কারণ মার্টিনের শরীরে সেভাবে কোনো বাহ্যিক আঘাতের চিহ্ন ছিল না। তার লাশের পাশে একটা পুরনো ওষুধের বোতল পড়ে থাকতে দেখে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করেছিল যে বাচ্চাটা হয়তো ভুল করে ওষুধের ওভারডোজ খেয়ে ফেলেছে। পুলিশের এই ধারণার পেছনেও সেই একই যুক্তি কাজ করেছিল। চারপাশের সমাজ কিছুতেই একটা বাচ্চার মৃত্যুর সাথে আরেকটা বাচ্চার হাত থাকতে পারে এটা মেলাতে পারছিল না। কিন্তু ময়নাতদন্তের রিপোর্ট আসার পর পুরো চিত্রটা বদলে যায়। রিপোর্টে স্পষ্ট প্রমাণ মেলে যে মার্টিনকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। বাপরে! তবে সবচেয়ে অদ্ভুত এবং ভয়ঙ্কর সংকেতটা আসে ঠিক তার পরের দিন। হ্যাঁ, স্থানীয় একটি নার্সারি স্কুলে কেউ বা কারা জোর করে ঢুকে ভেতরের সব জিনিসপত্র লণ্ডভণ্ড করে দেয়। আর সেখানে কাগজের টুকরোতে খুব অদ্ভুত কিছু কথা লেখা ছিল। ছোট বাচ্চাদের হাতের লেখায় স্পষ্ট করে লেখা ছিল, আমরা মার্টিনকে খুন করেছি, তাকে আবার ফিরিয়ে দাও। এবং আরেকটা কাগজে লেখা ছিল, আমরা আবার খুন করব। আমি তো এটাকে একটা জ্বলজ্বলে নিয়ন সাইনের সাথে তুলনা করব। দেয়ালে বা কাগজে যখন একটা স্পষ্ট স্বীকারোক্তির লেখা আছে, একটা মৃত শিশু পাওয়ার ঠিক পরের দিনই। হ্যাঁ, পুলিশ কিভাবে সেটাকে নিছক বাচ্চাদের মজা ভেবে এড়িয়ে যেতে পারে, এটা ভাবলেই আমার মাথা গরম হয়ে যায়। এটা আসলে পুলিশি ব্যবস্থার একটা বড় কাঠামোগত ব্যর্থতা। সেই সময়কার পুলিশি ম্যানুয়ালে বা তদন্তকারী অফিসারদের অভিজ্ঞতায় চাইল্ড সিরিয়াল কিলার বলে কোনো কনসেপ্টই ছিল না। তারা ভেবেছিল হয়তো পাড়ার কোনো বখাটে ছেলে বা কেউ একটা খুব বাজে ধরনের প্র্যাঙ্ক বা রসিকতা করছে। সাইকোলজিক্যাল দৃষ্টিকোণ থেকে দেখলে মেরির ওই কাগজগুলো রেখে আসাটা শুধু একটা স্বীকারোক্তি ছিল না, বরং সেটা ছিল ক্ষমতার একটা বিকৃত আস্ফালন। সে যেন পুলিশকে, সমাজকে চ্যালেঞ্জ করছিল। আর সেই সাথে হয়তো অবচেতন মনে এটা একটা মরিয়া ডাকও ছিল যে কেউ আমাকে থামাও। কিন্তু কেউ তাকে থামায়নি, আর সমাজের এই চরম গাফিলতির মাসুল দিতে হলো আরেকটা নিষ্পাপ প্রাণকে। মেরির ওই আমরা আবার খুন করব লেখাটা নিছক হুমকি থেকে এক ভয়ঙ্কর বাস্তবে পরিণত হলো। মার্টিনের মৃত্যুর ঠিক 2 মাস পর ঘটনাটা চরম সীমায় পৌঁছায় 1968 সালের 31শে জুলাই। এবার নিখোঁজ হলো 3 বছরের একটি শিশু ব্রায়েন হো। নিখোঁজ হওয়ার কিছু সময় পর একটি পরিত্যক্ত জায়গায় তার মৃতদেহ উদ্ধার হয়। তাকেও একইভাবে শ্বাসরোধ করে মারা হয়েছিল।
কিন্তু এবার নির্মমতার মাত্রা ছিল আগের চেয়ে বহুগুণ বেশি। এই জায়গাটা এসে মেরির সাইকোলজিটা আর শুধু একটা ক্ষতিগ্রস্ত শিশুর মধ্যে সীমাবদ্ধ থাকে না। একদম না, এটা পুরোপুরি একটা কোল্ড ব্লাডেড বা ঠান্ডা মাথার সিরিয়াল কিলারের প্যাটার্ন নিতে শুরু করে। ব্রায়ানের পায়ে এবং পেটে একটা কাঁচি বা ব্লেড জাতীয় কিছু দিয়ে কাটার দাগ ছিল, মানে শুধু শ্বাসরোধ করে মেরেই সে শান্ত হয়নি। মৃতদেহটার উপর রীতিমতো পাশবিক অত্যাচার চালিয়েছিল। এখানে মনস্তত্ত্বের আরেকটা খুব গভীর থিওরি কাজ করছে, যাকে বলা হয় মিররিং বা প্রতিফলন। মেরি তার নিজের মায়ের কাছে যে ধরনের চরম অত্যাচার এবং নিয়ন্ত্রণহীনতার শিকার হয়েছিল, ব্রায়ানের মৃতদেহের ওপর সে ঠিক সেই একই ধরনের নিরঙ্কুশ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চেয়েছিল। তার কাছে ব্রায়ান কোনো মানুষ ছিল না। ব্রায়ান ছিল একটা অবজেক্ট বা বস্তু, ঠিক যেমনটা তার মায়ের কাছে সে নিজে ছিল। আর এর চেয়েও ভয়ঙ্কর একটা দিক হল, মেরি ব্রায়ানের শরীরের ওপর তার নামের আদ্যাক্ষর এম অক্ষরটি খোদাই করে দিয়েছিল। আর এই এম খোদাই করার বিষয়টা কিন্তু কোনো আবেগতাড়িত কাজ ছিল না। আমি সূত্রগুলো ঘেটে দেখলাম, মেরি প্রথমে নিজের নামের আদ্যাক্ষর এম লিখেছিল, কিন্তু তারপর তার মাথায় হঠাৎই চিন্তাটা আসে যে এর ফলে তো পুলিশ তাকে চিনে ফেলবে। হ্যাঁ, তাই সে অত্যন্ত ঠান্ডা মাথায় সেই এমটাকে একটু বদলে দিয়ে এন বানানোর চেষ্টা করে, যাতে পুরো দোষটা তার ওই ১৩ বছরের বন্ধু নর্মার ঘাড়ে গিয়ে পড়ে। এটা তো সাধারণ কোনো বাচ্চার কাজ হতে পারে না। একটা ১১ বছরের বাচ্চার বুদ্ধিমত্তা সাধারণত কোথায় সীমাবদ্ধ থাকে? বড়জোর কোনো পাজল মেলানো বা বন্ধুদের সাথে পুতুল খেলা বা ঝগড়া করার মধ্যে। ঠান্ডা মাথার হিসেবি রূপটাই মেরিকে অন্যান্য অপরাধীদের থেকে আলাদা করে দেয়। তার এই মানসিকতার আরেকটা চরম প্রমাণ হল ব্রায়ানের মৃত্যুর পরের ঘটনাটা। ব্রায়ানের মৃতদেহ পাওয়ার পর মেরি নিজে গিয়ে ব্রায়ানের মায়ের দরজায় কড়া নাড়ে। খুব হাসি মুখে, অত্যন্ত স্বাভাবিক ভঙ্গিতে সে ব্রায়ানের মাকে জিজ্ঞেস করে, আমি কি ব্রায়ানকে দেখতে পারি? ব্রায়ানের মা যখন কান্নায় ভেঙে পড়ে বলেন যে ব্রায়ান আর নেই, তখন মেরি খুব নির্লিপ্তভাবে হেসে উত্তর দেয়, আমি জানি, আমি ওর মৃতদেহটা দেখতে চাই। ভাবা যায়, একটা সদ্য সন্তানহারা মায়ের মুখার উপর দাঁড়িয়ে ১১ বছরের একটা বাচ্চা এমন কথা বলছে। তবে এই স্পর্ধাটাই কিন্তু অবশেষে পুলিশের চোখ খুলে দেয়। মেরির এই অস্বাভাবিক আচরণ ব্রায়ানের মায়ের মনে তীব্র সন্দেহ তৈরি করে। তিনি পুলিশকে বিষয়টি জানান। তার পাশাপাশি আশেপাশের কয়েকজন প্রতিবেশীও পুলিশকে জানায় যে ব্রায়ান নিখোঁজ হওয়ার আগে তারা মেরিকে ব্রায়ানের সাথে দেখেছিল। শেষ পর্যন্ত সব সূত্র মিলিয়ে পুলিশ মেরি এবং নর্মাকে গ্রেফতার করে। এবার তাদের আইনের কাঠগড়ায় দাঁড়ানোর পালা। ১৯৬৮ সালের ডিসেম্বরে নিউক্যাসল ক্রাউন কোর্টে এই দুই শিশুর বিচার শুরু হয়। এখানে আইনি দিক থেকে বেশ কিছু তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটে। আদালতে তো এটা প্রমাণিত হয় যে নর্মা মূলত মেরির প্রভাবে এবং ভয়ে কাজ করেছিল, তাই না? হ্যাঁ, তার নিজের খুনের কোনো উদ্দেশ্য ছিল না, তাই নর্মাকে সমস্ত অভিযোগ থেকে খালাস দেয়া হয়। কিন্তু মেরির ক্ষেত্রে পুরো আইনি লড়াইটা অন্য একটা মোড় নেয়। তাকে তো সরাসরি মার্ডার বা খুনের জন্য দোষী সাব্যস্ত করা হয়নি। তাকে চার্জ করা হয়েছিল ম্যানস্লটার ডিউ টু ডিমিনিশড রেসপন্সিবিলিটি বা হ্রাসপ্রাপ্ত দায়বদ্ধতার কারণে। এই আইনি টার্মটার পেছনের মেকানিজমটা ঠিক কি? ডিমিনিশড রেসপন্সিবিলিটি হলো ব্রিটিশ আইনের এমন একটা ধারণা যেখানে আদালত স্বীকার করে নেয় যে অপরাধীর মানসিক অবস্থা সম্পূর্ণ সুস্থ ছিল না। আচ্ছা, কোর্টের নিযুক্ত সাইকিয়াট্রিস্ট বা মনস্তত্ত্ববিদরা মেরিকে পরীক্ষা করার পর তাকে সাইকোপ্যাথ আখ্যা দেন। তারা আদালতে জানান যে ছোটবেলা থেকে পাওয়া ট্রমা এবং নির্যাতনের কারণে মেরির মস্তিষ্ক স্বাভাবিকভাবে কাজ করছে না। সে ভালো এবং মন্দের পার্থক্য করার বোধটাই হারিয়ে ফেলেছে, তাই তাকে একজন সুস্থ স্বাভাবিক প্রাপ্তবয়স্ক মানুষের মতো সম্পূর্ণভাবে দায়ী করা যায় না। কিন্তু সেই সময়ে ব্রিটেনে আইন ছিল যে 10 বছরের বেশি বয়সী কোনো শিশু জঘন্য অপরাধ করলে তার বিচার প্রাপ্তবয়স্কদের মতোই হবে। তাই মেরিকে ইনডিটারমিনেট সেন্টেন্স বা অনির্দিষ্টকালের সাজা দিয়ে রেড ব্যাংক নামক একটি হাই সিকিউরিটি ইউনিটে পাঠিয়ে দেওয়া হয়। এই ইনডিটারমিনেট সেন্টেন্স মানে তো হলো তার মুক্তির কোনো নির্দিষ্ট দিনক্ষণ ছিল না। রাষ্ট্র মূলত বলছে যে আমরা জানি না তোমার মস্তিষ্ক কবে ঠিক হবে, তাই যতদিন না আমরা নিরাপদ মনে করছি ততদিন তুমি বন্দী থাকবে। ঠিক, কিন্তু এই পুরো আইনি ব্যবস্থাটার মধ্যে আমার একটা বিশাল আপত্তি আছে। কি রকম? একটু তলিয়ে দেখলে বোঝা যায়, আদালত যদি মেনেই নেয় যে মেরির মানসিক অবস্থা স্বাভাবিক ছিল না,
তার হ্রাসপ্রাপ্ত দায়বদ্ধতা ছিল, মানে সে তার কাজের জন্য সম্পূর্ণভাবে দায়ী নয়? তবে কি এই দায় পরোক্ষভাবে তার মায়ের ওপরেই বর্তায় না? একদমই তাই। যে মা তাকে ছোটবেলা থেকে বিক্রি করেছে, দিনের পর দিন শারীরিক ও মানসিক নির্যাতন করেছে, তাকে এই অন্ধকার পথে ঠেলে দিয়েছে, সেই মায়ের কি কোনো বিচার হওয়া উচিত ছিল না? এই প্রশ্নটা আইন এবং নৈতিকতার একটা বিরাট বড় ফাঁক চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। আইনি ব্যবস্থায় আমরা প্রায়শই কেবল শেষ বিন্দুটাকে বা অপরাধীকেই দেখি। কিন্তু সেই অপরাধীকে কে তৈরি করল, সেই উৎসের দিকে আমাদের চোখ যায় না। মেরির মা বেটি বেলের বিরুদ্ধে কোনোদিন কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়নি। সমাজ মেরিকে দানব হিসাবে দেখেছে, তাকে লকআপে বন্দি করেছে, কিন্তু যে কারখানা সেই দানবকে তিল তিল করে তৈরি করল, তাকে সম্পূর্ণ এড়িয়ে গেছে। এরপর তো মেরি তার অপরাধের সাজা খেটেছিল ঠিকই। 12 বছর জেলে কাটানোর পর 1980 সালে 23 বছর বয়সে মেরি মুক্তি পায়। কিন্তু তার মুক্তির পর আইনি ব্যবস্থার আরেকটা খুব অভিনব দিক সামনে আসে। সমাজ এক নতুন নৈতিক প্রশ্নের মুখোমুখি দাঁড়ায়। হ্যাঁ, ব্রিটিশ সরকার তাকে মেরি বেল অর্ডারের অধীনে আজীবন নাম ও পরিচয় গোপন রাখার আইনি অধিকার দেয়। এটি একটি লাইফ টাইম অ্যানোনিমিটি অর্ডার। এর মানে হলো নতুন নাম ও পরিচয় নিয়ে সে সমাজের মূল স্রোতে ফিরে যাওয়ার সুযোগ পাবে, এবং মিডিয়া বা সাধারণ মানুষ কেউ তার আসল পরিচয় প্রকাশ করতে পারবে না। বর্তমানে তার মেয়ে এবং নাতি নাতনিরাও এই আইনি সুরক্ষা পায়। এর পেছনে যুক্তিটা হলো, একজন মানুষ যখন তার সাজা খেটে সমাজে ফিরে আসে, তখন তাকে একটা স্বাভাবিক জীবনযাপনের সুযোগ দেওয়া উচিত। তা না হলে সমাজ তাকে আবার অপরাধের দিকেই ঠেলে দেবে। আমরা যদি অমরিজ্জাত সাদার কেসটার সাথে একটু তুলনা করি, দুজনেই কিন্তু নতুন পরিচয় পেয়েছে। তবে মেরির নির্যাতনের ইতিহাসটা অনেক বেশি স্পষ্ট। কিন্তু এই গল্পের সবচেয়ে বিতর্কিত অধ্যায়টা শুরু হয় আরও অনেক পরে, 1998 সালে। সাংবাদিক গিট্টা সেরেনির সেই বই ক্রাইজ আনহার্ড। এই বইটি লেখার জন্য মেরি তার জীবনের গল্প বলার জন্য দীর্ঘ সাক্ষাৎকার দেয়, এবং এর বিনিময়ে সে বিপুল অঙ্কের টাকাও পায়। আর এটাই ব্রিটেনে একটা বিশাল বিতর্কের ঝড় তুলেছিল। বিতর্কটা হওয়াই তো স্বাভাবিক। মানুষের প্রশ্ন ছিল, একজন খুনি, সে তার শৈশবে যতই নির্যাতনের শিকার হোক না কেন, নিজের করা জঘন্য অপরাধের গল্প বিক্রি করে টাকা উপার্জন করছে, এটা কি কোনোভাবে সমর্থনযোগ্য? ঠিক এই জায়গাটাতেই একটা গভীর নৈতিক দ্বন্দ্ব কাজ করছে। আমরা যদি একটু ভেবে দেখি, মেরি যে আর্থিকভাবে লাভবান হলো, এটা কি নিহত সেই ছোট ছোট বাচ্চাগুলোর পরিবারের প্রতি এক ধরনের অবিচার নয়? মার্টিন বা ব্রায়ানের পরিবার যখন দেখছে যে তাদের সন্তানদের হত্যাকারী নিজের গল্প ছাপিয়ে টাকা রোজগার করছে, তখন তাদের মনের অবস্থা কি হতে পারে? এটা এমন একটা প্রশ্ন যার সত্যিই কোনো সাদা কালো উত্তর নেই। একদিকে যেমন ওই দুটি শিশুর পরিবারের সীমাহীন যন্ত্রণা আছে, অন্যদিকে তেমনি মেরির মতো একটা শিশুর বেঁচে থাকার অমানবিক লড়াইয়ের গল্পটাও আছে। সাংবাদিক গিট্টা সেরেনির যুক্তি ছিল যে চাইল্ড সাইকোপ্যাথি বা শিশু অপরাধীদের মনস্তত্ত্ব বোঝার জন্য মেরির গল্পটা জানা সমাজের জন্য ভীষণ জরুরি। সমাজকে বুঝতে হবে যে কিভাবে একটা বাচ্চা এমন একটা পর্যায়ে পৌঁছায় যাতে ভবিষ্যতে আর কোনো বেটি বেল নতুন কোনো মেরি বেলকে তৈরি করতে না পারে। কিন্তু এর বিনিময়ে এই আর্থিক লেনদেনটা অবশ্যই একটা বড় নৈতিক কাঁটা হয়ে বিঁধে থাকে। অপরাধ থেকে আর্থিক মুনাফা লাভের এই বিষয়টি আইন ও নৈতিকতার মধ্যে এক বিশাল ধূসর এলাকার সৃষ্টি করে। এই সমস্ত সূত্র এবং নথিপত্র ঘেটে আজকের দিনে দাঁড়িয়ে একটাই প্রশ্নই মাথায় আসে, মেরি বেল এখন কোথায়? বর্তমানে 68 বছর বয়সী মেরি অজ্ঞাত পরিচয়ে জীবন কাটাচ্ছে। সে তার বইয়ে লিখেছে যে সে নিজের অপরাধের কথা, সে দুটো ছোট বাচ্চার কথা প্রতিদিন ভাবে। সে এও বলেছে যে আমি যা করেছি তার জন্য আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। তার বাকি জীবনটা হয়তো এই অপরাধ বোধের দেখভাল করেই কেটে যাবে। মেরি হয়তো নিজেকে ক্ষমা করতে পারবে না, কিন্তু সমাজ বা ওই মৃত শিশুদের পরিবার কি তাকে কোনোদিন ক্ষমা করতে পারবে? এর উত্তর হয়তো কারোর কাছেই নেই। আমাদের আজকের এই বিশ্লেষণ একদম শেষ পর্যায়ে চলে এসেছে। শুরুর দিকে আমরা বলছিলাম না, আমরা যখন কোনো ভয়ঙ্করের কথা ভাবি তখন আমাদের কল্পনায় রাতের অন্ধকার বা কোনো ছায়ামূর্তির কথা আসে। হ্যাঁ, কিন্তু এই নথিপত্রগুলো আমাদের শেখায় যে সবচেয়ে বড় অন্ধকার হয়তো লুকিয়ে থাকে একটা শিশুর ওপর হওয়া অবহেলা আর অমানবিকতার মাঝেই। দানব জন্মায় না, দানবকে তৈরি করা হয় আমাদের সমাজেরই চোখের সামনে। আর ঠিক এই জায়গাটাতেই এই পুরো কেসটা শ্রোতা বন্ধুদের সবার জন্য একটা অত্যন্ত গভীর এবং চিন্তনশীল প্রশ্ন রেখে যায়, একটা আয়না তুলে ধরে আমাদের সবার সামনে।
যদি একটা শিশু তার শৈশবে শুধুমাত্র নিষ্ঠুরতা ও চরম নির্যাতন পায়, এবং সেই শিশু বড় হয়ে অন্যের উপর সেই নিষ্ঠুরতা চালায়, তাহলে সেই অপরাধের প্রকৃত দায়ী কে? সেই শিশু, তার বাবা মা, নাকি গোটা সমাজ যে চোখ বন্ধ রেখেছিল? আমরা চাই আপনারা সবাই এই প্রশ্নটার উত্তর একটু ভেবে দেখবেন এবং আমাদের কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। আগামী পর্বে সবচেয়ে ভালো উত্তরগুলো আমরা পড়ে শোনাব। আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। সবাই ভালো থাকবেন। বিদায়।